নর্থ বেঙ্গল আমাদের মতো ভ্রমণপ্রেমী মানুষের কাছে একটা ইমোশন। হ্যাঁ, এর আগে তো আমি অনেকবারই গেছি নর্থ বেঙ্গলে, বাট এই মনসুনে প্রথমবার এই বৃষ্টি, এই মেঘ, এই র নেচারটাকে এক্সপিরিয়েন্স করব তোমাদের সাথে। আর সেই জন্যই আমরা চারজন বেরিয়ে পড়লাম আর এক নতুন অ্যাডভেঞ্চারের খোঁজে। গুরু ফাইনালি শুরু হতে চলেছে আমাদের নতুন রোড ট্রিপ। হ্যাঁ, অনেক দিনের অপেক্ষার পর, সিরিয়াসলি অনেক দিনের অপেক্ষার পর আমরা বাইরে বেরোচ্ছি। তোমরা সকলেই জানো যারা আমাদের ভিডিও অনেক আগে থেকে দেখো, আমার মায়ের একটু শরীর খারাপ ছিল, সে কারণে লাস্ট 1-1.5 মাস ধরে আমরা সেরকম কোনো বাইরে যেতে পারিনি। বাট ফাইনালি আমরা মনসুন রাইডে বেরোতে চলেছি আর পাহাড়ে যেতে চলেছি। আর ভাই সত্যি এতদিন পর পাহাড়ে যাচ্ছি, এটা ভেবেই খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছি, কারণ মনে হচ্ছে যেন সব নতুন করে আবার শুরু করছি আমরা। এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন 10:43 আর আমাদের মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। এটা আমার মোটো ব্লগিং সেট আপ, এটাকে ভালোভাবে ওয়াটারপ্রুফ বানিয়ে নিয়েছি আমি। আশা করি বৃষ্টির ভেতরে আমি ভালোভাবে ইউজ করতে পারবো। তার সাথে সাথে এখন আমরা যাবো একটু হালকা পাতলা রেস্ট করতে। রোজ তো শুয়ে পড়েছে। এই যে পেছনে সব রয়েছে আমাদের স্যাডেল ব্যাগ, টপ বক্স, সমস্ত কিছুতে জিনিসপত্র ঢুকিয়ে একদম আমরা রেডি। তো বন্ধু আর দেরি কিসের, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আমাদের জার্নি। তো চলো আমরা ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট ঘুম থেকে উঠে। A few moments later. টাইমটা একবার দেখে নাও, 3:22 বাজে এখন ঘড়িতে। ওই 2:15 থেকে অ্যালার্ম বাজছিল, তখনই ঘুম ভেঙে গেছিলো। বাট ওই ফ্রেশন আপ হতে, বাইকে লাগেজ লোড করতে করতে একটু টাইম লেগে গেল আমাদের। আর আবারও এই যে আমাদের দুজনকে তোমরা দেখতে পাচ্ছ সেই কস্টিউমে, মানে এইটা হচ্ছে আমাদের ড্রেস রাইডে বেরোনোর আগে। আমি লাদাখ থেকে শুরু করে নেপাল, মানালি, হিমাচল প্রদেশ ঘুরে নিয়েছি, অরুণাচল প্রদেশ, বাড়ির কাছে দার্জিলিং এ ঘুরিনি। বাড়ির কাছে অনেক দিন ধরেও বলতো যে না দার্জিলিং যাইনি, এই যাইনি। সবাই দার্জিলিং যায়, আমি যাইনি। গ্লেনারিসের সাথে সেই ফটোটাই নেই, যেটা সবার থাকে, যেটা সবার থাকে, যেটা সবার কমন ফটো, সেটা আমার নেই। ওটা আমি চাই। আমরা ঠিক করেছি যে শিলিগুড়িতে না থেকে আমরা পাহাড়ের ওপরে উঠে যাব আজকেই। তো আজকে সমতল ভূমি থেকে পুরো একদম পাহাড়ের ওপর পর্যন্ত রাইড বা এক্সপিরিয়েন্স পুরোটাই শেয়ার করব। তো জুড়ে থাকো। টাইম এখন ঘড়িতে 3:40 আর দেখতে পাচ্ছ আমাদের বাইকে সমস্ত লাগেজ লোড করা হয়ে গেছে কমপ্লিট। আর এখান থেকে ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। রাত 3টের সময় কে চশমা পড়তে বলছে? আরে ঘুম থেকে উঠলে সবাই এরকমই থাকে। এই যে তোমরা অনেকেই বলছিলে আমার মা কেমন আছে, কেমন আছো বলো, ক্যামেরাতেই বলো। এখন আমি অনেক ভালো আছি। এই যাচ্ছে ঘুরতে অনেকদিন পরে, এই 2-2.5 মাস পর, তাই তো? ওই আর কি 1-1.5 মাস পর যাচ্ছি। এই যে আমাদের পুরো ফ্যামিলি। আর নেহা কোথায়? নেহা এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। এই যে আমাদের ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে এখন। তো চলো সবাইকে বাই বাই করে এখন আমরা বেরোচ্ছি। আসছি তাহলে। চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে এবার মোটো ব্লগিং সেটআপে। ওকে, টাইম এখন ঘড়িতে 3:52 আর ফাইনালি আমরা এখন উঠতে চলেছি আমাদের বাইকের উপরে। চলো বাইকের কোল্ড স্টার্টটা করে দিই, আসছি। টাটা, সাবধানে থেকো। গরম লেগে গেল পুরোপুরি। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়, আর রাস্তা পুরো আলোকিত করে ছুটে চলেছি আমরা নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। শুরুতেই বলবো তোমাদের সাপোর্ট কিন্তু চাই বন্ধু, ভরপুরভাবে বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে আমরাও খুশি হয়ে যাব। আর আমাদের চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো করা শুরু করবে। সামনে দেখো গাড়ি আসছে, তার লাইট দেখো। আর আমাদের গাড়িতেও যথেষ্ট লাইট আছে, সেই কারণে লাইটটা বন্ধ করে নিলাম। আর ভালো এইটুকু কিন্তু আমরা শুধু দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, আমাদের 2 বন্ধু। কই গেল বন্ধু? বন্ধু কোথায়? এই যে চলে এসেছে আমাদের অমিত ভাই। আমাদের সব সাথে একসাথে আমরা সব জায়গায় যাই। আর এই যে হচ্ছে আমাদের নতুন পার্টনার, ফার্স্ট টাইম আমাদের সাথে রাইডে যাচ্ছে, অমিত ভাইয়ের লাইফ পার্টনার। বাজে এখন ঘড়িতে 3:58, মানে 4টে বাজে। আমাদের বেরোনোর কথা ছিল 3টের সময়। আর ঠিক আছে, অনেক আগেই বেরোচ্ছি। আমি হয়তো লাইফে ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি নর্থ বেঙ্গলের জন্য বেরোচ্ছি। আর এই ট্রিপে কিন্তু দুটোই KTM এর বাইক যাচ্ছে, আমার অ্যাডভেঞ্চার 390 আর ভাইয়ের হচ্ছে ডিউক 250। পুরো ট্যুরিং মডিফিকেশন করা রয়েছে দেখতে পাচ্ছ। আর রাস্তার আপডেট দিয়ে দিই তোমাদের। এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো হচ্ছে চাকদা চৌমাথায়, তারপরে ওখান থেকে ধরবো আমরা NH12। এখন মোটামুটি ওই 50-60 স্পিড মেনটেন করছি। আর তোমরা যারা ফার্স্ট এরকম রাইডিং শুরু করবে ভাবছো না, তাদেরকেও আমি এটাই সাজেস্ট করবো যে যখনই তোমরা বাড়ি থেকে বেরোবে আস্তে আস্তে চালিয়ে রাস্তা, ওয়েদার, বাইকটাকে একটু বুঝো, তারপরে তোমরা আস্তে আস্তে স্পিড আপ করো। সবার আগে সেফটির কথা মাথায় রাখবে, রাইডিং গিয়ার, হেলমেট, এগুলো কিন্তু পরতেই হবে ভাই। আর দেখা যাক ভোর হওয়ার ভেতরে আমরা কতটা রাস্তা কভার করে নিতে পারি। রাতে রাইড করার এই একটাই মজা, পুরো রাস্তাঘাট সব দেখা একদম ফাঁকা রয়েছে। ফাঁকা বলতে ট্রাফিক তেমন নেই, বাট মাঝে মাঝে রাস্তাঘাটে কুকুর চলে আসছে, কুকুরের দল চলে আসছে, সেই কারণে একটু খেয়াল রেখে চালাতে হচ্ছে। কতদিন ধরে ওয়েট করছিলাম রাস্তার পাশে এরকম ল্যাম্পপোস্টগুলো দেখার জন্য। ভাই সময় এখন ঘড়িতে 4:34 আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে চাকদা চৌমাথা। আর এখান থেকে চলে যাব এখন আমরা রাইট সাইডে, মানে কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর এখান থেকে 50 কিলোমিটার। বাবারে বাবা, রাস্তার মাঝখানে সব ঘাটটা। সার্ভিস লেন দিয়ে এসে ফাইনালি এবার আমরা ধরতে চলেছি হাইওয়ে, মানে NH12। এবার হালকা একটু স্পিড আপ করবো।
তাহলে মোটামুটি 50 কিলোমিটার মতো আমরা বাইক চালিয়ে ফেলেছি সকাল থেকে। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জ আর মাত্র দেখাচ্ছে 30 কিলোমিটার মতো। তো চলো এখান থেকে একটু ফুয়েল আপ করে নিই আমরা। এটা কি নর্মাল পেট্রোল? এটাই অটো কাট হয়ে গেল তো, ঠিক আছে এই পর্যন্তই থাক। 1406 টাকার পেট্রোল ঢুকলো, 13 লিটার, 13.32 লিটার। আর দেখো আমার এই রাইডিং গ্লাভসটার কি অবস্থা। যদি আমার কাছে আরেকটা রাইডিং গ্লাভস আছে, সেটা হচ্ছে বৃষ্টির ভেতরে চালানোর জন্য, সেটা টপ বক্সে আছে। ওটা বলে না খুব গরম লাগে, সে কারণে এটা দিয়েই আপাতত কাজ চালাচ্ছি। ওর একটা রাইডিং গ্লাভস নিতে হবে। তোমরা নিজে কমেন্ট সেকশনে আমাকে একটু সাজেস্ট করতে পারো। এটা মেনলি রাইনক্সের রাইডিং গ্লাভস ছিল, টিকলো না ভাই বেশি দিন। অন্ধকারটা কেটে এখন লাইফে আমাদের আলো আসতে চলেছে। আলো আমাদের লেফট সাইডে রয়েছে ফুলিয়া, আর এই ফুলিয়ার তাঁত কিন্তু খুবই বিখ্যাত, আমরা ছোটবেলায় পড়েছি। আর সামনে আবার উল্টো দিক দিয়ে লরি আসছে, এই দেখো ভাই। আমরা সকলেই জানি যে NH-12 মানে এই যে রাস্তা, এই রাস্তার কন্ডিশন এখন হয়ে আছে খুবই সুন্দর, কারণ রিসেন্টলি এই সমস্ত রাস্তা ওপেন হয়েছে। আগে তো এই সমস্ত রাস্তার কাজ চলছিল, বাট ফাইনালি এই সমস্ত রাস্তা খুলে গেছে। সেই কারণে আমাদের মতো রাইডারদের কাছে অনেক সুবিধা হয়েছে শিলিগুড়ি পৌঁছানো। বাট তোমরা যারা রিসেন্টলি রাইড করবে ভাবছো, এই সমস্ত দিকে যাবে ভাবছো, আমি একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, রাস্তা নতুন হলেও কিন্তু এই সমস্ত রাস্তার মাঝে মাঝে পটলস দেখতে পাচ্ছি আমরা। এখন তো ক্লিয়ার দেখতে পাচ্ছ, বাট হঠাৎ করে না বড় বড় গর্ত চলে আসছে। আর ওই সমস্ত গর্তের ভেতরে যদি বাইকের চাকা ঢুকে যায়, রিম বেন্ডের সাথে সাথে কিন্তু বিপদ হতে পারে। যে কারণে তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে না, একটু দেখে শুনে চালিও, ঠিক আছে? তো চলো এই ট্রিপে তোমরাও আমাদের সাথে অনেক অনেক মজা করবো সবাই মিলে। আর মোটামুটি 100-এ ক্রুজ করার চেষ্টা করছি। 100-এ ক্রুজ করলে অনেক তাড়াতাড়ি আমাদের রাস্তা কভার হয়ে যাবে। দেখো লেফট সাইডে সব জমিতে জল জমে আছে। মাইল ফলকে দেখতে পাচ্ছ, বহরমপুর এখান থেকে 109 কিলোমিটার, মালদা হচ্ছে 223 কিলোমিটার। তো আমরা চেষ্টা করব যে বহরমপুর ক্রস করে দাঁড়ানোর, তাহলে একটা না প্রায় আমাদের অনেকটা রাস্তায় বাইক চালানো হয়ে যাবে। এখান থেকে বহরমপুর 103, আর আমাদের বাড়ি থেকে টোটাল ওই 57 কিলোমিটার মতো অলরেডি আমরা চলে এসেছি। তাহলে টোটাল 160 কিলোমিটার আমাদের কভার হয়ে যাবে। প্রায় 60 কিলোমিটার আমরা বাইক চালিয়ে ফেলেছি। তো এখন বাইকটা হাতে অনেকটাই সেট হয়ে গেছে, সবকিছু একদম আমার বডির সাথে অ্যাডাপ্ট হয়ে গেছে। সেই কারণে এরকম সুন্দর স্পিড মেনটেন করে আমরা এগোতে পারছি। আর সকাল সকালই তো দেখতে পাচ্ছি আকাশ ভালোই মেঘলা, দেখতে পাচ্ছ তলাটা সাদা আর ওপরটা হালকা ডার্ক। তো ওপরে সব মেঘ ঘুরে বেড়াচ্ছে, জানি না বৃষ্টি কখন চালু হবে। বৃষ্টি চালু হলেই রেইনকোট পরে নিতে হবে আমাদের। আর জাস্ট কৃষ্ণনগর ক্রস করলাম আমরা, টাইম ঘড়িতে এখন 5:14। সামনে ওয়াটার ক্রসিং আছে মনে হচ্ছে। আরেকটা জিনিস তোমাদের একটু জানিয়ে দিই, এই যে আন্ডারপাসটা তোমরা দেখতে পাচ্ছ না, কৃষ্ণনগর ক্রস করার পরই তোমরা এই জায়গাটা দেখতে পাবে। আর এই জায়গা দিয়ে যখন তোমরা যাবে না, একটু আস্তে আস্তে আর দেখে শুনে যাবে, কারণ এই জায়গাটায় রাইট সাইডে একটা গর্ত আছে, মানে একটা পটহোল আছে যেটা পুরো ওপেন। সেই কারণে একটু সাবধানে যেও, চাকা ঢুকে যেতে পারে এই পটহোলের ভেতরে। নবদ্বীপ রয়েছে আমাদের লেফট সাইডে, শিলিগুড়ি চলে যাচ্ছে সোজা। এদিকে রাস্তা দেখতে পাচ্ছি একটু ভিজে রয়েছে, মনে হয় এদিকে বৃষ্টি হয়েছিল, না হলে ওই আন্ডারপাসের তলায় যে জলটা জমেছিল না, সেই জলটাই বাইক বা গাড়ির চাকায় লেগে লেগে এই সমস্ত জায়গা ভিজে গেছে। আর আকাশটা একবার দেখো তোমরা, দারুণ লাগছে কিন্তু আকাশটা দেখতে। ঘরের মধ্যে বসে থাকলে, মানে চার দেওয়ালের মাঝখানে থাকলে এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্সই করা যায় না। শুধু দেখি বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, এটাই। বাট বাইরে বেরোচ্ছি, কত কি দেখতে পাচ্ছি, মানে এই প্রকৃতিরই নানান রূপ, যেই রূপ আমাদেরকে মুগ্ধ করছে। এদিকে তো রাস্তা রয়েছে পুরোপুরি ভিজে, তার মানে এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। দেখো হাইওয়েতে কিরকম ভাবে গাড়ি ঢুকছে। যখন হাই স্পিডে আসবে কোনো গাড়ি, তুমি ভাবো এই সমস্ত জিনিস যখন মাঝখানে হঠাৎ করে চলে আসে, তখন গাড়ি থামানো কতটা চাপের হয়ে যায়। আর ভাই মনসুনে রাইড করার কয়েকটা মজার বিষয় আমি তোমাদের বলি। এই মনসুনে রাইড করলে না, রাস্তা চারিপাশের গ্রিনারিগুলো যেন আরও বেশি সুন্দর লাগে, মানে গাছপালা সব কিছু দেখতে যেন আরও বেশি ভাইব্রেন্ট লাগে। চোখের জন্য মনে হয় যেন আহা কি দেখে নিলাম, এরকম আর কি ব্যাপার। এই গাড়িতে করে কি নিয়ে যাওয়া হচ্ছে, এর মধ্যে কি আছে কে জানে, মাছ মনে হয়, মাছ। বৃষ্টির ফোঁটা এখন আমার ভাইজারে পড়ছে, এই যে উইন্ডশিল্ডেও তোমরা দেখতে পাবে যদি ঠিক করে খেয়াল করো। বাট এখন রেইনকোট পরছি না, কারণ হালকা হালকা যদি ভেজে সেটা সামনে যদি রোদ পাই, তাহলে সব কিছু শুকিয়েই যাবে। সেই কারণে এগিয়ে যাচ্ছি, দেখি আমাদের অমিত ভাই কি করে, শুনে নি একবার। রেইনকোট কি এখন পরবে? মায়াপুর মোড়ের ওই চায়ের দোকানটা, ওখানে দাঁড়িয়ে পড়েছে। আমি ভাবছি এখন পরবো না, একটু পরে পরি, কারণ এই যে বৃষ্টি কেন রোদে শুকিয়ে যাবে। বেশি বৃষ্টি পড়লে পরে নেবো, মানে এইরকম বৃষ্টিতে অসুবিধা হবে না। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলে নীল গগন কো। বাট আজকে তো নীল গগন নেই, আজকে হচ্ছে ক্লাউডি গগন। এই দেখো ভাই, আমি বললাম না একটু পরে রাস্তা ক্লিয়ার থাকবে। এদিকে রাস্তা দেখছি ভিজে নেই, তার মানে এদিকে বৃষ্টিপাত হয়নি। ফালতু রেইনকোট পরলে এখানে এসে আবার খুলতে হতো, কারণ রেইনকোট পরলেই তো ভাই গরম লাগে, একটা বদ্ধ বদ্ধ ফিল হয়। আর এই ট্রিপের ভেতরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের অরেঞ্জ বিস্টের 90,000 কিলোমিটার। এখন হয়ে আছে 89,450 কিলোমিটার। ভাও 90,000, আর তারপরে থাকবে মাত্র 10,000, তারপরে 1,00,000 কিলোমিটার কমপ্লিট হয়ে যাবে আমাদের অ্যাডভেঞ্চার 390-র।
সময় হচ্ছে ঘড়িতে এখন 5:41 আর চলে এসেছে আমাদের আজকের জার্নির ফার্স্ট টোলগেট কৃষ্ণনগর বহরমপুর টোলগেট। এটা আর কি টোলগেট যদি না দেখাই বা না কাউন্ট করি তাহলে কিন্তু মোটো ব্লগ বা আমাদের এই জার্নিটা অসম্পূর্ণ থেকে যাবে। আরে 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 টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল গাধার। এ ভাই সাইড তো দে, তোকে কে একা ছেড়ে দিল রাস্তায়? সামনের গাড়িতে যাচ্ছে হচ্ছে খাজানা, গাড়ি ভর্তি রয়েছে পাউরুটি, তার সাথে সাথে কুকিজ। দেখো হাত বাড়ালেই এক প্যাকেট আমাদের হাতে চলে আসবে। এই দেখো এই সমস্ত খাবার দেখে তো সকাল সকাল খিদেও পেয়ে যাচ্ছে আমার। সামনের এই বড় লরিটার জন্য হয়ে গেল সমস্যা, লরিটা ব্যাগে যাচ্ছে বলে আমাদের দাঁড়িয়ে যেতে হলো। ওই দেখো সেই বড় চিলটা আবার চলে এসেছে আমাদের সামনে। এখন আমরা ক্রস করছি হচ্ছে সেই জায়গা যেই জায়গায় মানুষের বাড়ির ট্যাঙ্কি বানানোর প্রতি একটা আলাদাই ফ্যাসিনেশন রয়েছে। এখানে একটা চিল রয়েছে, সামনে আবার রয়েছে একটা গ্লোব, একটা পৃথিবী। এগুলো সব জলের ট্যাঙ্কি না কিনা জানি না, বাড়ির ছাদে এরকম সব বানানো রয়েছে। সূর্য কিন্তু ওপরে উঠেই গেছে, বাট মেঘের পেছনে রয়েছে, সেই কারণে আমাদের দেখা দিল না। দেখো রাস্তার সাইডে এই গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সাদা, পিঙ্ক, লাল, হলুদ, দারুণ দারুণ সুন্দর। কিন্তু সময় ঘড়িতে 6:30 আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে বহরমপুর। আর অন্যান্য টাইম না প্রায় 4 ঘন্টা লেগে যায় এই বহরমপুর আসতে, বাট এইবার মাত্র সময় লাগলো 2.5 ঘন্টা। আর খুব তাড়াতাড়ি আমরা ধরতে চলেছি বহরমপুর বাইপাস। মালদার মাত্র বাকি আছে 135 কিলোমিটার। মালদা তো চলেই আসলো। মালদায় গিয়ে আমরা লাঞ্চ করব। 1033 এটা হচ্ছে টোল ফ্রি নাম্বার, মনে রাখবে সবাই। 1033 এই নাম্বারে কল করলে তোমাদের গাড়ির ব্রেকডাউন থেকে শুরু করে কোনো কিছু বিপদ হয়ে গেলে তোমরা এই নাম্বারে কল করে সাহায্য পেতে পারো। সুন্দর এবার ভিউ দেখাবো বহরমপুর বাইপাস থেকে তোমাদের। ছুটে চলেছি আমরা বহরমপুর বাইপাসের উপর দিয়ে, আর রাস্তাটা একবার দেখো তোমরা, কি দারুণ না? ওয়ে হয়ে 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 দেখো ভাই এই গাড়িতে করে কি নিয়ে যাওয়া হচ্ছে, সাদা সাদা হাঁস, কি সুন্দর দেখতে দেখো এদের। হাই কিউটি। টাটা। একটা কথা তোমাদের বলবো ভাবছিলাম, ভাই এই সময় থাকতে থাকতে না লাইফের যে ইচ্ছেগুলো সবগুলো পূরণ করে নিও, কারণ একবার বয়স হয়ে গেলে না বা টাইম চলে গেলে না এই স্বপ্নগুলোই হয়তো পূরণ করা পসিবল হবে না। হ্যাঁ বিভিন্ন টাইপের প্রবলেম আসতে পারে, শারীরিক প্রবলেম হোক, বিভিন্ন টাইপের প্রবলেম আসতে পারে, বাট যখন সুযোগ পাবে না একদম মন ভরে সেই কাজটা করে নেবে, যাতে লাইফে কোনো দিন কোনো রিগ্রেট না থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো চলে এসেছে আমাদের আজকে জানি সেকেন্ড টোল গেট, বহরমপুর ফারাক্কা টোল গেট। টাইম এখন ঘড়িতে পুরোপুরি 7টা। আর বাড়ি থেকে বেরিয়ে প্রায় 180 কিলোমিটার কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি পাপ্পুর ধাবায়। পাপ্পুর ধাবায় এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, এই যে আমাদের অমিত ভাইকে, অমিত ভাইয়ের নতুন রূপ। আমাদের জলে অনেক আয়রন। হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে কি আয়রন না, উফ চুলটা পুরো লাল হয়ে গেছে। আর দেখা যাক এখন পাপ্পু ধাবাতে কি খাবার পাওয়া যায়। সকাল 7টার সময় চলে এসেছি, দেখতে পাচ্ছ সূর্যটা কিরকম লাগছে। মানে যা যা আমি দেখতে পাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো সকাল সকাল পাপ্পু ধাবা পরিষ্কার করা হচ্ছে আর আমরা চলে এসেছি খাবার খেতে। চলো এই যে এসি কেবিনে যেতে গেলে 15% এক্সট্রা দিতে হবে। এখানে তো অন্ধকার দেখছি। দাদা কি হবে এখন খাবার একটু বলো, চিনতে পেরেছো তুমি আমাকে? প্রতিদিন আসি। এই যে দাদা আমাকে চিনতে পেরেছে। তো হালকার উপরে কি হতে পারে? রুটি খেলে রুটি পরোটা হবে, আলু পরোটা, পনির পরোটা, অনিয়ন পরোটা। কি খাবে বলো বলো। কি খাবো আমি? ফাইনালি অর্ডার করা হয়ে গেছে। প্রথমে আমরা অর্ডার করছিলাম হচ্ছে চানা মশলা আর পরোটা। তারপরে আমি দাম শুনলাম, বললো একটু বাটার দিয়ে ভালো করে সেঁকে দেবো। এমনি চেনে বুঝতে পারছো, চেনার পরে মানুষ আর কি আর একটু ভালোভাবে মাখন মাখাচ্ছিল আমার উপরে। তারপরে আমি বললাম যে কত দাম, বললে একটা পরোটা 50 টাকা। মানে ব্রেকফাস্টই নানের দাম কত হয়? হ্যাঁ সেটাই তো, নানের দাম কত হয় এখানে জানি না। বাটার ফাটার দিয়ে একটু দামটাও বাটারের মতো বাড়িয়ে দিয়েছিল। সেখানে বললাম রুটি নিয়ে আসো, রুটি, চানা মশলা, আর তার সাথে খাচ্ছি হচ্ছে টক দই, আর তার আগে চা। এই যে দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসেছে, এই যে চানা মশলা, তার সাথে সাথে টক দই আর রুটি। চা এখনো দেয়নি, দেখা যাক চা কখন দেয়। বাট সকাল সকাল চানা মশলা খাচ্ছি, পেটে হয়তো অনেকক্ষণ থাকবে। চানা অনেকক্ষণ থাকে শুনেছি পেটের ভিতরে, না? এই যে দেখতে পাচ্ছ আমাদের বিল 331 টাকা টোটাল এখানে আমাদের বিল হলো 4 জনের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার বেরোচ্ছি। টাইম এখন ঘড়িতে 8:20, একটু বেশি টাইম চলে গেল আমাদের ব্রেকফাস্ট করতে গিয়ে। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট এখানে আমরা টাইম স্পেন্ড করলাম। ঠিক আছে কই না। এই জায়গাটার নাম ছিল হচ্ছে দক্ষিণ গ্রাম, এই দেখো লেখা রয়েছে মাইল ফলকে। মোর গ্রামের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 15 কিলোমিটার। ওয়েদার এরকম থাকলে তো কোনো কষ্টই হবে না বাইক চালাতে, সুন্দর ওয়েদার একদম। আরে ভাই দেখো আমাদের সামনে যাচ্ছে একটা ইঞ্জিন ভ্যান, আর আমাদের ভাই বসে আছে ইঞ্জিনের ওপরে। বাহ, ও
বন্ধু টাইম এখন ঘড়িতে 8:40 আর এই শেখ দিঘি বলে একটা জায়গার কাছে এসে কমপ্লিট হলো আমাদের ডাবল সেঞ্চুরি, মানে 200 কিলোমিটার। বাড়ি থেকে বেরিয়ে 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এখনও মোটামুটি 400 কিলোমিটার আমাদের যেতে হবে। সবে মাত্র 1/3 কমপ্লিট হলো। আমি আমার এই রাইডিং গ্লাভসের একটা ব্যবস্থা করে নিই, একটু এইটা খুলে ফেলি, যদি পসিবল হয় পরে ইন ফিউচার ঠিক করা তাহলে ঠিক করে নেবো। এখনও মোটামুটি 400 কিলোমিটার যেতে হবে আমাদের। আর এটা হচ্ছে আমার নতুন রাইডিং গ্লাভস, ইন্ডিয়ান পাকিস্তানের মতো অবস্থা। আর এই যে আমাদের লেফট সাইডে এই যে কলকারখানা দেখতে পাচ্ছ না, এরকম আরও অনেক কলকারখানা আছে এই রাস্তা সাইড দিয়ে যেতে গেলে দেখতে পাওয়া যায়। এইগুলো মেনলি রাইস প্রসেসিং ফ্যাক্টরি। এই যে এখানে লেখা ছিল রাইস মিল, তো এরকম রাস্তার চারিপাশে অনেক রাইস মিল দেখতে পাওয়া যায়, কারণ চারিপাশে অনেক চাষের জমি রয়েছে যেখানে ধান চাষ করা হয়। বাপ রে বাপ, কাকার বেগ কি ভাই! মালদার আগের এই সুন্দর ব্রিজটা এখন আমরা ক্রস করছি, নিচ দিয়ে দেখতে পাচ্ছ একটা ক্যানেল রয়েছে। দেখো সোজা পুরো দেখা যাচ্ছে জল, মানে দুপাশে এরকম সবুজ, তার মাঝখান দিয়ে এরকম হলুদ জল, নোংরা জল। যাই হোক, এখন বৃষ্টি হচ্ছে সেই কারণে নদীর জল হয়ে আছে এরকম নোংরা। আর এই ক্যানেলটার নাম ছিল ফেডার ক্যানেল, এরকম কিছু একটা নাম লেখা ছিল। তোমরা যারা এই সমস্ত এলাকা থেকে ভিডিও দেখছো তারা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে ক্যানেলটা আমরা ক্রস করলাম এই ক্যানেলটার নাম কি। তাকেই ওখানে বাসটা দাঁড়িয়ে গেল, সে কারণে আমরাও দাঁড়িয়ে গেলাম। চলে এসেছে আমাদের আজকে জানি 3rd টোল গেট, বহরমপুর ফারাক্কা টোল গেট। আর এই টোল গেট থেকে ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার্স মতো। এই দেখো, হাইওয়ের খেয়াল রাখার জন্য এই সমস্ত গাড়ি ব্যবহার করা হয়। লেফট সাইডে জায়গাটার নাম হচ্ছে বামুয়া। এরকম আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গার নাম বিভিন্ন রকম আছে। কিছু কিছু জায়গার নাম তো অদ্ভুত মানে অদ্ভুত সব নাম আছে, যেগুলো শুনলেই তোমার মনে হবে যে ভাই এরকমও কোনো জায়গার নাম এক্সিস্ট করে। একটা জায়গা ছিল আসার পথে দেখছিলাম, জায়গাটার নাম ছিল পাগলাচণ্ডী নাকি জায়গার নাম। এবার বলো কি আর বলবো, যারা নামটা রেখেছে তারা একটু ভালো নাম রাখতে পারতো। দেখতে পাচ্ছ পুরো একদম টুরিং মডিফিকেশন করলে ডিউকটাকেও কি সুন্দর লাগে। আরে ভাই, আমাদের সামনে একটা লরি যাচ্ছিল, সেই লরির টায়ারটা হঠাৎ করে ফেটে গেল। এই যে লেফট সাইডে যে লরিটা যাচ্ছে, এই লরিটার এই দেখো পেছনের টায়ারটা পুরো ফেটে ফাট হয়ে গেছে। এখন আমাদের গাড়ির স্পিডটা একটু স্লো হয়ে গেছে, কারণ রাস্তায় রয়েছে একটু জ্যাম, মানে ট্রাফিকের পরিমাণ বেশি। যতটা আমার মনে হচ্ছে ফারাক্কা ক্রস করার পর আমরা একটু ফাঁকা রাস্তা পাবো, তার আগে পর্যন্ত এরকমভাবেই আমাদের যেতে হবে। আমাদের সামনে একটা গাড়ি রয়েছে, গাড়ির ওপরে সমস্ত সব তীর্থযাত্রীরা রয়েছেন, একদম পুরো বাড়ি বানিয়ে নিয়েছে। এর ভেতরে শুয়ে বসে সবাই যাচ্ছে ফোন ঘাঁটতে ঘাঁটতে। কোথায় গেছিলো কে জানে, এরা কোথায় গেছিলো? কোথায় গেছিল? হরিরামপুর লেখা রয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, এটা সবাই তারকেশ্বর গেছিল। দেখো এর ভেতরে কিন্তু সবাই রয়েছে, কি সুন্দরভাবে রিল্যাক্স করতে করতে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে এই বাক্সগুলো দেখতে পেলাম আমরা। এখানে কি বিক্রি হচ্ছে কে জানে, শুনি তো ভাইয়ের কাছে। ভাই এটা কি জিনিস ভাই? এর মধ্যে কি? ইউরিয়া। এটা কি কাজে ইউজ হয়? গাড়িতে লাগে। ও, বড় গাড়িতে। আচ্ছা, তুমি বিক্রি করো এগুলো? ইউরিয়া ড্রামে করে বিক্রি হয়? ও, 1 ড্রামের দাম কত? 1100 টাকা। ও ঠিক আছে, লরি কিনলে আসবো খুনি নিতে। টাটা। ভাইয়ের মধ্যে কোনো রিয়াকশানই নেই। ভাই বলছে এই সমস্ত ছোটোখাটো গাড়ির সাথে আমি কোনো ডিল করি না, বড় গাড়ি আসলে বলো, না হলে আমার সামনে থেকে চলো। ভাই মেঘের মাঝখানে ভেসে আছে ওই দেখো চুল্লিগুলো, এনটিপিসি যেই থার্মাল পাওয়ার প্ল্যান্টটা রয়েছে না। আরে ভাই ওরে বাবা, সব ভাইরা রাস্তায় দাঁড়িয়ে টাড়া দিচ্ছে আমাদের। তো যেটা তোমাদের বলছিলাম, এনটিপিসি যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে তার চুল্লিগুলো কি সুন্দর মেঘের মাঝখানে ভেসে আছে। ওই দেখো, জানি না গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা, বাট এখান থেকে তো আমরা চোখে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই দূর থেকে দেখে মনে হয় যে এই সমস্ত থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা এই সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিগুলো একটা দুনিয়া বলো, হাইওয়ের পাশে এরকম সব দেখতে পাওয়া যায়। লাইফে কোনো দিন যদি সুযোগ হয় আমি একবার এর ভেতরে ঢুকে দেখতে চাই, আর যদি ব্লগ বানানো পসিবল হয় তোমাদেরকেও আমি একবার ঘুরিয়ে দেখাতে চাই জিনিসটা কেমন, এর ভেতরটা কেমন। ভাই টাইম এখন ঘড়িতে বাজে 10:17, আর সামনে দেখতে পাচ্ছ আমাদের বাইকগুলো পার্ক করা রয়েছে। মেনলি এই দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, একটু জলের ব্রেক নিলাম আর একটু বসে একটু রেস্টও নিয়ে নিয়েছি। এখন মানে বাজে সবে ঘড়িতে 10:17, তো আমাদের মনে হচ্ছে বিকেল 4টে বেজে গেছে বলো। চলো, মোটামুটি 6 ঘন্টার বেশি হয়ে গেছে না আমরা রাইড করছি, প্রায় 6 ঘন্টা বেশি হয়ে গেছে আমরা রাইড করছি। আর তার সাথে সাথে প্রায় 250 কিলোমিটারের বেশি রাস্তা কভার হয়ে গেছে। আগে চলো মোটো ব্লগিং সেটআপ, মানে আমাদের হেলমেটটা পরে নিই। আর আমাদের অ্যাডভেঞ্চার 390টাকে কি সুন্দর লাগছে দেখো, ওয়াও। মানে এই বাইকটাকে যতবারই দেখি ততবারই এর প্রেমে পড়ে যাই। আর তার সাথে রয়েছে আমাদের ডিউক 250, এটাও জাস্ট ওয়াও লাগছে। তো এখান থেকে একটা ছোট জলের ব্রেক নিয়ে আমরা বেরিয়ে পড়ছি। আমাদের সামনে যে লরিটা আছে, লরিটা একবার দেখো কেমন জানি ছোট ছোট লাগছে, ওপর মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে।
মাথাটা মনে হচ্ছে অনেক বড়, বডিটা খুব ছোট। একবার দেখো ব্যারেজের জল কতটা বেড়েছে। আর এটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো কি বৃষ্টি হয়েছে। মানে তোমরা আর কি বুঝবে, তোমরা তো দেখতেই পাচ্ছ যারা ওয়েস্ট বেঙ্গলে আছো। পুরো আমাদের বাড়ির চারিপাশের নদী নালা পুকুর সবই একদম জলে ভরে গেছে। ফারাক্কা ব্যারেজ ক্রস করে এসে আমরা আবার হাইওয়ে কানেক্ট করে নিয়েছি। আর আশা করা যায় এরপর থেকে আমরা ঠিকঠাক স্পিড মেনটেন করে এগিয়ে যেতে পারবো। এখন ক্রস করছি হচ্ছে পিটিএস মোড়ের উপর দিয়ে। পিটিএস মোড় চলে এসেছে আমাদের আজকে জার্নির 4th টোল গেট, ফারাক্কা রায়গঞ্জ টোল গেট। এখানে দেখো ফাইন দেওয়ার কাজ চলছে। হেলমেট ছাড়া গেছে আমাদের দাদা আর ফাইন দিয়ে দিয়েছে। আর এখন আমরা বাইপাস করছি মালদা টাউনকে। লেফট সাইডে চলে আছে মালদা টাউন। আর ভাই এদিকের রাস্তা খুবই সুন্দর, দেখতে পাচ্ছ সামনে সুন্দর হাইওয়ে। সময় এখন ঘড়িতে 11:18 আর 300 কিলোমিটার কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি পরদেশি ধাবায়। পরদেশি ধাবায় তো আমরা এসেছিলাম, বাট একজনের সাথে তোমাদের পরিচয় করাই। এটা কি পিটবুল? এই ডাকিস না ভাই, বাপরে কি এটা? পিটবুলের ছোট, এটা অন্য না। বিটবুল? পিটবুল না, এটা কি বিটবুল? দেখি একটু কাছ থেকে। আরে আমি তোর কিছু করিনি। শান্ত শান্ত। এই যে পরদেশি ধাবায় এসে আমরা কিন্তু লাঞ্চ করছি না, অন্য টাইম এসে আমরা হেভি খাওয়া দাওয়ার খাই। এবার এসে কি খাচ্ছ দেখাও একবার। হ্যাঁ দেখো, এই আইসক্রিমটা না পুরো একদম ম্যাঙ্গো ফ্লেভারে, মানে দেখে মনে হবে তোমরা আম খাচ্ছ। এই যে আইসক্রিম খাওয়ার পর এখন আমরা খাচ্ছি হচ্ছে কফি। আর এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের খাবার। টাইমটা একবার দেখি দিই ঘড়িতে, বাজে হচ্ছে 12:16। আর এখান থেকে আবার আমরা জার্নি শুরু করলাম। এখান থেকে 250 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি ডিস্টেন্স। আর তারপর থেকে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে, যেখানে আর কি পাহাড়ের উপরে আমরা থাকবো সেখানে পৌঁছাতে। এখন আমরা ক্রস করছি আমাদের আজকে জার্নির 5ম টোল গেট। আর এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল গেট। রায়গঞ্জ খুব তাড়াতাড়ি আমরা এন্টার করবো। ভাই অনেকটা টাইম হয়ে গেছিলো, আমরা কোনো বৃষ্টি পাইনি। সেই ভোরবেলায় বৃষ্টি পেয়েছিলাম। আর এখন এই সমস্ত এলাকায় দেখতে পাচ্ছি রাস্তাঘাট ভিজে রয়েছে। আর আকাশটাও দেখে মনে হচ্ছে যে সদ্য বৃষ্টি হয়েছে এখানে। আর আমার বাইজারেও হালকা হালকা একদম ছোট ছোট দানার মতো বৃষ্টির কণা এসে লেগেছে। দেখো গাড়ির চাকা দেখলে তোমরা বুঝতে পারবে। রাস্তাঘাটে ভালোই জল রয়েছে। আর বাঁ দিকের ভিউটা দেখো। এক পশলা বৃষ্টি হওয়ার পরটা বাইক চালাতে আরও বেশি ভালো লাগছে। মাটি থেকে যেন একটা ঠান্ডা হাওয়া উপরে উঠে এসে গায়ে লাগছে। আর এই গরমের ভেতরে একটা আলাদা একটা অনুভূতি দিচ্ছে আমাদের। দারুণ লাগছে ভাই বাইক চালাতে এখন। আর ভাই সেই জন্যই আমি বলি, যতই এসির হাওয়া থাক কি ফ্যানের হাওয়া, এই প্রকৃতির হাওয়ার ভেতরে একটা আলাদাই মজা রয়েছে। দেখো চারিদিকে রয়েছে এরকম সুন্দর সুন্দর মাঠ ঘাট, আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, তার সাথে সাথে এরকম হাইওয়ে। এটা দেখো একবার, টোটোতে করে স্কুটি নিয়ে যাওয়া হচ্ছে। সেটা তো টোটোর ইউটিলাইজেশন এখন ভরপুরভাবে হচ্ছে। মালবহর থেকে শুরু করে গাড়ি পরিবহন সব কিছু টোটোতে করে নিয়ে যাওয়া হয়। কিছু কিছু জায়গায় দেখছিলাম গরুও নিয়ে যাওয়া হয় টোটোতে করে। রায়গঞ্জ ঢাকার ঠিক আগেই এরকম রাস্তার দুপাশে এরকম সুন্দর গাছের সারি দেখতে পাওয়া যায়। আর যেটা দেখতে পাই মারাত্মক সুন্দর লাগে। মানে এই রোড ট্রিপের ওয়ান অফ দ্য বেস্ট পার্ট বলা যেতে পারে এই রায়গঞ্জের আগের পার্টটুকু। গদি নিয়ে যাওয়া হচ্ছে টোটোর উপরে। দেখছো টোটোতে করে কত কিছু নিয়ে যাওয়া যায়। টোটোই হচ্ছে আসল গাড়ি ভাই। এই সমস্ত বাইক ফাইক ফেল, টোটো কেনা দরকার একটা। আর এখন আমি কিন্তু হেলমেটের ভাইজার ওপেন করে আমি কথা বলছি তোমাদের সাথে। এবার ভাইজারটা ডাউন করলাম। আর দেখতে পাচ্ছ মাইকের কোয়ালিটি কত সুন্দর আসছে। তোমরা এখন ভাবতে পারো যে দাদা তুমি এখন কোন মাইক ইউজ করছো। দেখো লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি একটা নতুন মাইক কিনেছি, নতুন মাইকের সেট আপ করেছি। আর এটা আমার লাইফে ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট মাইক বা বেস্ট মাইক এটাই মোটো ব্লগ করার জন্য। তো ব্যাপারটা হচ্ছে আমি লাস্ট ব্লগের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই মাইকের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা যারা ইন্টারেস্টেড এই মাইকের ব্যাপারে ওই ভিডিওটা দেখো, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা পারচেস করতে পারো। চলো বাকি মজার সাথে রাইড কন্টিনিউ করা যাক ভাই। আর সত্যি কথা বলতে সেই ভোরবেলা থেকে রাইড করছি, রাতে বেশিক্ষণ ঘুমাইও নি, 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি, ম্যাক্সিমাম 2 ঘন্টা। তারপরেও এক ফোঁটা আমার ঘুম আসছে না। এখন এনার্জি যেন ফুল। কেউ যেন খাইয়ে দিয়েছে 1 বালতি রেড বুল। বাও, অনেকদিন বাদে কবিতা বলছি আবার আমি। এখান থেকে নিচে গিয়ে রাইট সাইড দিয়ে চলে যাওয়া যায় টাউনের ভেতরে, রায়গঞ্জ টাউনের ভেতরে। আর এখন আমরা বাইপাসটা ধরে নিলাম। সুন্দর বাইপাস বানিয়েছে ভাই, সুন্দর বাইপাস। দেখো মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম 1 ঘন্টা 45 মিনিটের জন্য, একটু ছবি তুলতে দাঁড়িয়েছিলাম। জায়গাটা বেশ ভালো ছিল। সেই ছবিগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে তো দেখতে পেয়েই যাবে। তার সাথে সাথে টাইম এখন ঘড়িতে 2:36। আর ফাইনালি এখন আমরা চলে এসেছি হচ্ছে ডালখোলা। এখান থেকে যাব আমরা রাইট সাইডে কিষানগঞ্জ, মানে হচ্ছে বিহারের কিষানগঞ্জ। এখান থেকে আর 28 কিলোমিটার শিলিগুড়ি, আর বাকি হচ্ছে 127 কিলোমিটার। এদিক ওদিকে কি ফেসবুক ইনস্টাগ্রাম, তোমরাও কিন্তু আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম দুটো জায়গা থেকেই ফলো করে নিও। তো আবার হাইওয়ে ধরতে চলেছি আমরা। আর আমার বাইকের ফুয়েল রেঞ্জ মাত্র আছে 30 কিলোমিটার। তো সামনে থেকে আমাদের আবার পেট্রোলও ভরাতে হবে বাইকে।
আর তোমাদের আরেকটা ইনফরমেশন আমি একটু শেয়ার করে দিই, এরপর থেকে মানে ডালখোলা ক্রস করার পর থেকে না কিছুটা রাস্তা একটু খারাপ থাকবে, মানে ওই বিহার পর্যন্ত মানে রাস্তার মাঝখানে অনেক পটলস থাকবে, সেই কারণে একটু দেখে শুনে আমাদের যেতে হবে। আর তারপর থেকে আবার রাস্তা আমরা ভালো পেয়ে যাবো। তো যেতে যেতে গল্প করতে করতে তোমাদের একটু রাস্তারও আপডেট দিয়ে দিচ্ছি, যাতে তোমরা যারা আসবে ভাবছো তাদের একটু হেল্প হয়ে যাবে এই আর কি। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয়ে থাকে আর তোমরা যদি মজা পেয়ে থাকো, তাহলে মানে মজা পেলেই তোমাদের লাইক করতে হবে। আর যদি মজা না পাও তাহলে কমেন্ট করতে পারো, কমেন্ট করে বলতে পারো যে আর কি কি করলে তোমরা মজা পেতে, সেটা আমাকে জানিয়ে দিও। বাকি পেট্রোল পাম্প তো একটা দেখতে পাচ্ছি লেফট সাইডে, চলো পরের পেট্রোল পাম্প থেকে ভরে নিচ্ছে। যেতে যেতে পথে পড়লো জিওর পেট্রোল পাম্প। এ বিহারে না? বেঙ্গল। আচ্ছা, বিহার কত দূর পর? 25 কিলোমিটার। আচ্ছা, 1350 টাকায় আবার ট্যাঙ্কি ফুল হলো আমাদের বাইকের। ভাই লোক, মাইল ফলকটা একবার দেখো তোমরা। সামনে রয়েছে দার্জিলিং এর ডিস্টেন্স 174 কিলোমিটার এখান থেকে, আর শিলিগুড়ি হচ্ছে 117 কিলোমিটার, আর ইসলামপুর হচ্ছে 30 কিলোমিটার সেখান থেকে। তার সাথে সাথে সামনের ওয়েদারটাও তোমরা দেখতে পাচ্ছ, পুরো নীল আকাশ। সকাল থেকে কিন্তু এরকম ওয়েদার আমরা একবারও দেখিনি, তো ফাইনালি নীল আকাশে দেখা পেলাম। যাই না পাহাড়ে কেমন ওয়েদার আমরা পাবো, আর আমি তোমাদেরকে বলবো আমাদের জন্য একটু প্রে করো যাতে আমরা এরকম সুন্দর নীল আকাশ পাই, তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রোন শট আমরা তোমাদের জন্য তুলতে পারবো। হয়তো টাইম এখন ঘড়িতে 3:30, আর শিলিগুড়ি এখান থেকে বাকি হচ্ছে 84 কিলোমিটার। 84 কিলোমিটার আগে আমরা একটু দাঁড়িয়ে গেছি এই চায়ের দোকানে। আর জায়গাটা দেখো, এখানে একটা স্টেশনও রয়েছে, স্টেশনটার নাম হচ্ছে গাইসাল। এরকম নামের স্টেশন আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি। প্রায় এনার্জি সোর্স পেয়ে গেছি, দেখতে পাচ্ছ ডিম রয়েছে কত, এই যে ডিম, এই যে ডিম। তো আমি বললাম যে ডিম সেদ্ধ খাবো, আর সেখানে অমিত ভাই খাচ্ছে, রোজ খাচ্ছে, আর আমিও খাচ্ছি। আরেকজন খাবে না কারণ উপোস করেছে। চলো ডিম সেদ্ধ হোক, তারপরে একটু এনার্জি গেইন করে নিই, তারপরে যাবো। কি হয়েছে ব্রো? হোয়াটসঅ্যাপ রোদ লাগছে মুখে, ওই জায়গাটায় ছায়া, ওই জায়গাটায় চলো। বলো, এটা মিডিলে ধরে সত্যি ভাই। ভাই আমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পর হাতে চলে এসেছে ডিম। চলো এবার খেয়ে নিই, তাড়াতাড়ি প্রোটিনটা বডিতে দিই, নাহলে আর বডি এনার্জি পাচ্ছে না। টাইম ঘড়িতে 4:11, আর আমাদের প্রোটিন ইনটেক কমপ্লিট করে আমরা বেরোচ্ছি। ভাই দেখতে পাচ্ছ কি জঘন্য কন্ডিশন এখানে রাস্তার, ওরে বাবারে। ও, ইসলামপুরের আগে পর্যন্ত রাস্তা রয়েছে একটু খারাপ, আর ফাইনালি এখন আমরা ইসলামপুরের বাইপাস ধরলাম। লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে ইসলামপুর। মানে রাইট সাইডে ওইদিকে যদি তোমরা ভালো করে নজর দাও তাহলে দেখতে পাবে ওখান দিয়ে একটা রামধনু উঠেছে, পুরো একদম ঝা চকচকে ওয়েদার, আর উপর থেকে পড়ছে 1-2 ফোঁটা করে বৃষ্টি। দারুণ লাগছে, ঠান্ডা লাগছে মাঝে মাঝে যখন বৃষ্টির জল গায়ে লাগছে। ঘোড়া মারা জায়গাটার নাম দেখো, রাস্তার মাঝখানে বাছুর বসে আছে, সানবাত নিচ্ছে, বাট ঘোড়া মারা থেকে জায়গাটার নাম হয়ে যেতে পারে বাছুর মারা, বিকজ রাস্তার মাঝখানে কেন যে মানুষজন এরকমভাবে গরু বাছুর ছেড়ে রাখে আমি জানি না। একটু সাইডে রাখতে পারে, বিপদ হয়ে যেতে পারে। ভাবো তো বাইকার বা যারা গাড়ি নিয়ে যাচ্ছে, দেখো রাস্তার সাইডে এরকমভাবে বেঁধে রেখেছে। কি আর বলবো, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কোমন, তাই তোমাদের নিয়ে চলে আসলাম বাইরে। এখন 50 কিলোমিটার বাকি হচ্ছে এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স। শিলিগুড়ি থেকে আমরা যে লোকেশনে যাবো সেটার ডিস্টেন্স আরও ওই 50-60 কিলোমিটার মতো, 3-3.5 ঘন্টা জার্নি করতে হবে। টাইম ঘড়িতে 4:50। ওরে ওরে সাইড তো দে রে। আর এই দেখো, তোমরা হয়তো বাড়িতে চা খেতে খেতে আমাদের ভিডিও দেখছো, আর ডান দিকে হচ্ছে চা পাতা নিয়ে যাওয়া হচ্ছে এই গাড়িতে করে। শিলিগুড়ি যাওয়ার আগে বিধাননগর বলে একটা জায়গা পড়বে, সেই জায়গা দিয়ে যেতে গেলে তোমাদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। দেখো এখানে রাস্তার কন্ডিশন, এলি এই জায়গাটাকে সিঙ্গেল লেন করে রেখেছে, জানি না কেন, হয়তো রাস্তার কাজ চলছে ওই পাশে, সেই কারণে রাস্তা এই পাশেরটা বন্ধ। এ দেখো আমাদের লেফট সাইডে অনেকে আসছে হেঁটে হেঁটে, এনাদের সবার পিঠে রয়েছে চায়ের পাতা, এনারা সব চায়ের খেতে কাজ করেন এনারা সবাই। দেখো এখানকার মানুষের জীবিকা নির্বাহের আর একটা মানে বিরাট বড় উপায় হচ্ছে এই চা বাগান। এই লেফট সাইডে দেখতে পাচ্ছ চা বাগান রয়েছে, সবাই মানে এই ভেতরেও দেখতে পাচ্ছি অনেক মানুষ চা তুলতে গেছে। আর পাহাড়ে কিন্তু এরকম সবুজ এখন আমরা অনেক বেশি পরিমাণে দেখতে পাবো, এ তো সবে শুরু, আরও কিন্তু অনেক বেশি দেখতে পাবো। তো যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের এই ট্রাভেল সিরিজটা, আমাদের এই ট্রাভেল সিরিজের সাথে জুড়ে থেকো, আর যারা এই পর্যন্ত আছো এখনও আমাদের সাথে আমাদের জার্নির সাথে জুড়ে আছো, তারা কিন্তু অবশ্যই চলে এসো নেক্সট এপিসোডটা দেখার জন্য, কারণ নেক্সট এপিসোডে করবো আমরা তুখর লেভেলের অ্যাডভেঞ্চার। এই আকাশের দিকে একবার তাকিয়ে দেখো, আমাদের ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে প্লেন, পাশে রয়েছে এয়ারপোর্ট। ওহো নীল আকাশে প্লেনটাকে কি সুন্দর লাগছে দেখো। আর এই প্লেনগুলো আসছে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট থেকে। এ তো চাঁদের পাহাড় আবার, ও মাগো
বাগডোগরা এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 14 কিলোমিটার। অনেকদিন পর আমরা নীল আকাশ দেখতে পাচ্ছি এরকম। বাড়ির ওইদিকে তো ওয়েদার লাস্ট 2 সপ্তাহ ধরে পুরো একদম ডাল, মানে একদম নীল আকাশ তো দেখতেই পাইনি, পুরো একদম কালো হয়েছিল। শিলিগুড়িতে এসে আমরা নীল আকাশ দেখতে পাচ্ছি। এই দেখো ভাই, দার্জিলিং আর 99 কিলোমিটার, আর বাঁ দিকে ডান দিকে চারিদিকে শুধু দেখা যাচ্ছে চায়ের গাছ। আর সেই মজাতে আমি করছি এখন স্যাডেলিং, বাইকের উপর দাঁড়িয়ে গেছি, দেখতে পাচ্ছ চারিদিকে সিনারি আস্তে আস্তে কি সুন্দর হয়ে গেছে। ওই দেখো পাহাড়, ভাই রে ভাই, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এত যে মনে তৃপ্তি লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না, এটা আলাদাই শান্তি। হাত বাড়ালেই চায়ের পাতা নিয়ে নিতে পারবো আমরা, বাট নেবো না। সামনে দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি, এখানে আবার কিছু হলো নাকি? ও তেরি, এখানে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যালো, তোমরা তো জানো আমি কত বছর ধরে শিলিগুড়ি যাতায়াত করি আর কি, বাট এই মনসুনের টাইমে এসে যা ভিউ দেখতে পাচ্ছি না, এরকম ভিউ আমি সচরাচর দেখিনি শিলিগুড়িতে এসে। রাস্তা থেকে এই পাহাড়ের যা সুন্দর ভিউ, চারিদিকের মেঘ, আলাদাই লাগছে দেখতে। দেখো ওই দিকটা একবার, আমার আঙুলের সোজাসুজি। হ্যালো, সময় এখন ঘড়িতে 5:28 আর তোমাদের ভাই ফাইনালি এন্টার করে গেছে শিলিগুড়ি। তো সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে গ্যাংটকের দিকে। এখান থেকে 116 কিলোমিটার হচ্ছে গ্যাংটকের ডিস্টেন্স। আর আমরা বেঁকে যাবো হচ্ছে লেফট সাইডে চলে যাচ্ছে দার্জিলিং, কার্শিয়াং, বাকি যে সমস্ত জায়গাগুলো আছে না সেগুলো। আমরা মেনলি যাচ্ছি হচ্ছে সীমানা বলে একটা জায়গায়। সীমানা জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, বাট ওই জায়গায় এর আগে আমি কোনোদিন থাকিনি, সবসময় ওই জায়গার উপর দিয়েই আমরা বেরিয়ে গেছি। তো ফাইনালি আজকে আমরা ওখানে থাকতে চলেছি। দেখো ডান দিকে, ও ভাই পাহাড়টা কি লাগছে। আর এখান থেকে এখনো প্রায় 67 কিলোমিটার আমাদের যেতে হবে, যেটা যেতে এখনো 2 ঘন্টা লাগবে। কি বিরাট লাগছে না দূরের পাহাড়গুলো। মাঝে মাঝে এই সমস্ত পাহাড় দেখে না আমি বিশ্বাস করতে পারি না যে প্রকৃতির কি সৃষ্টি এগুলো। আর বলে দিই আমাদের এখানে কার্শিয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 36 কিলোমিটার, যেটা সোজা চলে যাচ্ছে রাস্তা। বাট আমরা যাব এখন লেফটের দিকে, শুকনা ফরেস্টের ভেতর দিয়ে। জঙ্গলের ভেতরে তো আলাদাই একটা ঠান্ডা, একটা আলাদাই অনুভূতি হচ্ছে। টেম্পারেচারটাও এখন অনেকটাই কমে এসেছে এই সমস্ত এলাকায়। আমি তোমাকেই তো মিস করছিলাম, কার্ভি রোড এতদিন ধরে। দেখো ফাইনালি পাহাড়ে সেই কার্ভি রাস্তা শুরু হয়ে গেছে। দেখো কোথা থেকে জার্নি শুরু করেছিলাম আর কোথায় চলে আসলাম আমরা। ভাই এটাই তো সাকসেস, এটাই খুশি আমার কাছে ভাই। এর থেকে বেশি যাওয়ার আর কিছু নেই। এরকম ভাবে যে ঘুরতে পারছি আর তোমাদের কাছে এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারছি, ব্যাস এগুলো নিয়ে তো স্বপ্ন দেখেছিলাম। তো তোমাদের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট করবো, তোমাদের ভাইকে একটু আশীর্বাদ করো যাতে এই কাজগুলো ভালোভাবে করে যেতে পারে, তোমাদের কাছে খুব ভালো ভালো কন্টেন্ট ডেলিভার করে যেতে পারে। ওয়াও, রাস্তার মাঝখানে এটা কি হয়ে গেছে? ওই, আর এখন আমরা এন্টার করে গেছি পুরো একদম জঙ্গলের রাস্তায়। আর এবার শুরু হতে চলেছে আমাদের পাহাড় চড়া। আস্তে আস্তে উপরের দিকে উঠবো আমরা। ভাই এই মনসুনে নর্থ বেঙ্গল রাইড করা না আমার অনেক দিনেরই স্বপ্ন ছিল, অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল। যেই স্বপ্নটা এইবার বাস্তবায়িত হতে চলেছে। আর এখানে সামনে রয়েছে একটা দুর্দান্ত কর্নারিং। আরে আরে আরে, আমাদের নিচ দিয়ে দেখো একটা নদী বয়ে চলেছে। আর এই নদীর জলের প্রবাহটা একবার দেখো, রে বাপরে। সমতল ভূমি থেকে শুরু হয়েছিল আমাদের রাইড, আর দেখো দিনের শেষে আমরা রাইড করছি এরকম জঙ্গলে ভরা পাহাড়ি রাস্তা দিয়ে। আমাদের ডান দিকটা একবার তাকিয়ে দেখো, তুলো সব মেঘগুলো পুরো তুলোর মতো পাহাড়ের ওপরে রয়েছে। দেখো কে মনে হচ্ছে সাজিয়ে রেখেছে যে তোমরা আসছো, তোমাদের এত কষ্ট করার গিফট এটা। কি লাগছে ভাই পাহাড়ের বাড়িগুলো। এখানে তো কম বাড়ি আছে, যেখানে ভাবো অনেক বাড়ি রয়েছে সেখানে কি দারুণ লাগবে দেখতে। একটু আগে আমাদের হোমস্টে থেকে ফোন করে বললো যে ডিনার একদম তোমাদের রেডি আছে, তোমরা জাস্ট সীমানাতে এসে আমাদের একটা কল করো। সামনে কি আছে কিছুই তো দেখতে পাচ্ছি না। দিনের শুরুটা হয়েছিল অন্যরকম ভাবে, আর শেষ যে কিভাবে হবে বুঝতে পারছি না। সামনে কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট নাথিং। ও শেট, আর হ্যাজারটা পুরোপুরি জ্বালিয়ে দিই। দাঁড়াও, হাসবো না কাঁদবো কিছুই তো বুঝতে পারছি না। মেঘ কোথা থেকে চলে আসলো, ওরে বাবা রে, সেই ভয় লাগছে। বাদিকেই তো রয়েছে খাদ, বেশি উল্টোপাল্টা হয়ে গেলে আমি হয়ে যাবো এই পৃথিবী থেকে বাদ। এই সমস্ত টাইমেও আমি কবিতা বলছি ভাবো। মিরিকার এখান থেকে 8 কিলোমিটার, আর ভাই 15 কিলোমিটার বাকি সীমানা এখান থেকে। এই 15 কিলোমিটার যেন আমার শেষই হচ্ছে না ভাই। টাইম বইতে 8:07, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম। ফাইনালি ভাই, তোমরা তো দেখতে পেলে কি টাফ রাইড করে আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম। একটু পরে আমরা করবো হচ্ছে ডিনারে আছে হচ্ছে এগ থালি,
মেনলি আমরা আগে থেকে বলিনি, সেই কারণে চিকেনটা ওরা অ্যারেঞ্জ করতে পারেনি। আর আসার সাথে সাথে এখানে আমাদের দিয়েছিল হচ্ছে চা আর পকোড়া, সেটা খেয়ে আমি একদম স্নান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। এখন এই জাস্ট ডেটা ট্রান্সফারের কাজটা কমপ্লিট করলাম। আরেকজন চলে এসেছে তোমাদের ঘরে। তো চলো এই ব্লগটা আমরা এখানে এন্ড করছি। বাকি তোমাদের যদি আজকের এই জার্নিটা ভালো লেগে থাকে তাহলে তোমার তো জানোই কি করতে হবে, মনে করে লাইক করতে হবে, আর তার সাথে সাথে মনে করে সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আর বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে আমরা করতে চলেছি একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চারটা জাস্ট এই হোমস্টে থেকে বেরিয়েই নিচেই রয়েছে। তো চলো আজকের দিনের জন্য তোমাদের সকলকে জানাই টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।